নমস্কার, সকল দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের অনুষ্ঠান ডক্টর প্লাস। সুস্থ ও সুন্দর জীবন একসাথে পেতে গেলে, উপভোগ করতে গেলে, ভালো থাকতে গেলে, সুন্দর হতে গেলে ডক্টর প্লাস এর অন্যথা নয়। কারণ অত্যন্ত অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারের পাশাপাশি প্রত্যেকটা মানুষের শারীরিক এবং মানসিক দুইয়ের স্টেবিলিটি, যেমনটা ধরুন আপনার ত্বকের চর্চা, আপনাকে সুন্দর লাগা, আপনাকে প্রেজেন্টেবল করা, এই সবটা ডিপেন্ড করে আমাদের নিজেদের উপরে। কিন্তু কিছু অংশ কিন্তু আবার আমাদের উপর ডিপেন্ড করে না। যেমন ধরুন আপনার কিছু মানে অবাঞ্ছিত লোম, অর্থাৎ কিছু আনওয়ান্টেড হেয়ারের সমস্যা। আবার কেউ বলবেন কিছু দাগ ছোপের কথা, বেশ পিগমেন্টেশনের কথা, স্কার্সের কথা, অ্যান্টি এজিং, বয়সের সন্ধিক্ষালে, বয়স আসার আগে বুড়িয়ে যাওয়া বা আগে বার্ধক্য আসা, এই বিভিন্ন ধরনের জিনিসগুলো সবসময় আবার আমাদের হাতে থাকেও না। তবে কিছু ভুল, কিছু আমাদের অযত্নের ফলাফল হতে পারে, এগুলো একটু আগে, বয়সের আগে চলে আসা। তো এগুলোকে প্রোটেক্ট কিভাবে আমরা করতে পারি, বা এখান থেকে কি ট্রিটমেন্ট রয়েছে ডক্টর প্লাসে এলে, যেখান থেকে আমরা কিন্তু এই প্রবলেমগুলো, যে প্রবলেমগুলো নিয়ে আমরা হয়তো আজকে আলোচনা করব, সেখান থেকে আপনি কিভাবে বেরোবেন, বা এটার শর্ট টার্ম বা লং টার্ম প্রসেস কি রয়েছে, বা কতদিন এর রেজাল্টটা থাকে, এই সংক্রান্ত সব বিষয়টা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। মূলত আজকের বিষয়টা লেজার থেরাপি এবং অ্যান্টি এজিং নিয়ে রাখা হচ্ছে। এরপর তো অবশ্যই আপনাদের বিভিন্ন প্রশ্ন হবে, সেগুলো আপনারা অবশ্যই ইউটিউব বা ফেসবুকে কমেন্টস করতে পারেন। সেটা নিয়ে আমরা আবার একটা বিশেষ অনুষ্ঠান পর্ব করব বলে মনে হচ্ছে। চলুন স্বাগত জানাই। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন রেনাউন্ড ডক্টর ডার্মাটোলজিস্ট ডক্টর শ্রয়ন পাল। স্বাগত স্যার আপনাকে। স্যার, আপনাকে পাওয়া মানে কিন্তু অনেকগুলো প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া, এবং পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে যে মানুষ না প্রবলেমের সলিউশন চান। তো দেখুন, প্রবলেম নিয়ে আমরা আলোচনা করলেই তো হলো না, তার সলিউশনটা কি রয়েছে বা তার আফটার এফেক্ট কি রয়েছে, এটাও ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ আমাদের অনেকেরই ধারণা হচ্ছে লেজার মানে, যেটা নিয়ে আমি আলোচনাটি শুরু করছি, অর্থাৎ লেজার মানে হয়তো কিছুদিন বাদে একটা সাইড এফেক্ট আসতে পারে। লেজারের কি ধরনের ট্রিটমেন্ট আদপে হতে পারে? তো মূলত অ্যান্টি এজিং নিয়ে শুরু করি, বয়সের আগে বার্ধক্য, একটা বুড়িয়ে যাওয়া বা বার্ধক্য বিষয় আসে। লেজার্সের ব্যবহারগুলো শুরু হওয়ার আগে আমি একটুখানি বলতে চাইবো যে লেজার নিয়ে ম্যাক্সিমাম পেশেন্ট আমার কাছে প্রথম প্রশ্ন করেন, স্যার এটা কি সেফ? লেজারের থেকে কি ক্যান্সার হতে পারে? কি মানে হতে পারে লেজার থেকে? লোকে লেজারের ব্যাপারে একটা প্রচন্ড একটা মিথিক্যাল ধারণা আছে, মানে জিনিসটা কি কি সাংঘাতিক ব্যাপার, এক্স-রে এর মতো কোনো জিনিস কি। আর আপনি যে শুরুতেই ক্যান্সারের রোগটার নাম নিয়ে গেলেন, এটা তো সাংঘাতিক একটা বিষয় হয়ে গেল। একদমই। আর এটা কিন্তু একটা বিশাল বড় মিথ। মানে প্রায় ধরুন 50% পেশেন্ট যাদেরকে আমি কোনো কিছুর জন্য লেজার করাতে বলি, তাদের একটা প্রশ্ন আছে, স্যার লং টার্মে সাইড এফেক্ট, ক্যান্সার মতো এরকম কিছু হবে না তো? তো তাই জন্য সবার আগে আমাদের বোঝা দরকার লেজার কি। লেজার হচ্ছে বেসিক্যালি এটা একটা লাইট, কিন্তু সেই লাইটটাকে একটা স্পেশাল ভাবে সেটাকে প্রজেক্ট করা হচ্ছে, যাদের সিঙ্গেল ওয়েভলেংথের এবং একসাথে, যেটাকে আমরা কলিমেটেড ভাবে বলি, সেরকম ভাবে এসে পড়ছে একটা টিস্যুর উপরে। বেশ, এবার কিরকম ভাবে লেজার কাজ করে? লেজার বেসিক্যালি কাজ করে আলোর থেকে কোনো একটা জায়গাতে আলো পড়লে, দেখবেন সূর্যের আলো টালো একটা জায়গায় পড়লে আমাদের একটা হিট তৈরি হয়। সেটাই যখন আমরা স্পেসিফিক ওয়েভলেংথে দিই, তখন এক একটা ধরনের টিস্যু এক একটা ওয়েভলেংথকে অ্যাবজর্ব করে। বেশ বেশ বেশ। যখন এবং আমরা যেটা করতে পারি, যেহেতু একটা স্পেসিফিক টিস্যু একটা স্পেসিফিক কালারের আলোকে বা একটা স্পেসিফিক ওয়েভলেংথের আলোকে অ্যাবজর্ব করবে, আমরা অনেক বেশি এনার্জি দিতে পারি সেই আলোটার মধ্যে দিয়ে, যাতে আশেপাশের টিস্যুগুলোর কোনো ড্যামেজ ছাড়া খালি আমাদের টার্গেট টিস্যুতে সেই আলোটা এবং তার এনার্জিটা সবচেয়ে বেশি অ্যাবজর্ব, মানে একদম পিন পয়েন্ট পার্টিকুলার। মানে আজকে আমার স্কিনের যদি এখানে একটা মোল আছে চামড়ার 2 লেয়ার নিচেও, সেটার জন্য আমি যদি কোনো লেজার দিচ্ছি, সেটা যে আমি চামড়ার ওপর দিয়ে দিচ্ছি, তার উপরে কোনো ব্লাড ভেসেলসেরও কোনো ক্ষতি হবে না, তার উপরে যে চামড়া আছে তারও ক্ষতি হবে না, যদি সেই লেজারটা সেই এমনভাবেই, মানে আমরা ওয়েভলেংথটা সিলেক্ট করেছি যে সেই স্পেসিফিক টাইপের পিগমেন্টটাই এটাকে সবচেয়ে বেশি অ্যাবজর্ব করবে। অন্যান্য জিনিসও করতে পারে, বাট দ্যাটস ভেরি মাইনার, এবং সেখানে অলমোস্ট কোনো এফেক্টই নেই। আর সমস্ত কিছু জানেন একটা ডোজের ব্যাপার থাকে, যে কতটা হলে তারপরে সেটা এফেক্ট। এবং একটা মানুষের এক এক সমস্যাগুলো থাকে, সেই স্কিন টোন, স্কিনের কোয়ালিটি, বয়স, এগুলো একটা ডেফিনেটলি ম্যাটার করবে। সেই হিসাবে আমরা লেজারগুলো, মানে লেজারের ওয়েভলেংথগুলো সিলেক্ট করা। তো আজকে ব্যাপার যেটা হচ্ছে যে, এক নম্বর, আলো থেকে ঠিক যেটুকু ক্যান্সার হওয়ার সম্ভাবনা, লেজার থেকে ক্যান্সার হওয়ার সম্ভাবনা মোটামুটি তাই।
মানে বুঝেই যাচ্ছেন কতটুকু ক্যান্সার হওয়ার সম্ভাবনা। এবং লেজারের ক্ষেত্রে ইনফ্যাক্ট এমনভাবেই ওয়েভলেন্থগুলো সিলেক্ট করা হয় যেগুলো খুব টার্গেটেড টুয়ার্ড সামথিং এবং সেটার খুব টার্গেটেড পারপাসে সেটাকে পাওয়ারটা ডেলিভারি করা হয়। তো আমরা যেটা বুঝে গেলাম যে লেজার এমন একটা জিনিস যেটা অ্যাকচুয়ালি অন্যান্য অনেক ট্রিটমেন্ট মোডালিটির থেকে অ্যাকুরেট। মানে আপনি তার কম্পারিজনে ভাবুন, আপনি একটা লাগানোর কোনো মলম দিচ্ছেন, যদি আপনি একটা নিচের কোনো দাগের জন্য উপর থেকে লাগানোর মলম দেন, সেই মলমটাকে আগে 3 লেয়ার 5 লেয়ার স্কিনকে পেনিট্রেট করে তারপরে সেখানে যেতে হবে যেখানে গিয়ে সে কাজ করবে। তো আপনি যে লেয়ারগুলো দিয়ে পেনিট্রেট করে যাচ্ছেন সেখানে ডেফিনেটলি কিছু না কিছু এফেক্ট হবে, আর কিছু না হলেও অন্তত একটা ওভারলাইং টিস্যু ড্রাইনেস হবে, যেটা লেজারের মধ্যে দিয়ে আমরা অ্যাভয়েড করতে পারি। এবং তাছাড়া কিছু আছে ফ্র্যাকশনাল লেজার অথবা আমাদের অ্যাবলেটিভ লেজার, যেগুলোর সুবিধাটা হচ্ছে যেগুলো ভীষণ প্রিসাইজ। আজকে অ্যাবলেটিভ লেজারের ইউজ হচ্ছে ব্রেন সার্জারি, বিভিন্ন রকমের ক্যান্সার সার্জারি, যেখানে কমপ্লেক্স শেপের ক্যান্সার টিস্যুটাকে একদম প্রিসাইজলি বাদ দেওয়া হচ্ছে, যেটা ব্রেন ক্যান্সারে খুব ইম্পর্টেন্ট। তার কারণ একটা সামান্য ব্রেনের যে জায়গাটাতে ক্যান্সার নেই সেই জায়গার ড্যামেজ মানে আমাদের শরীরের কোনো না কোনো অংশের কোনো না কোনো ফাংশন খারাপ হওয়া, স্পেশালি যখন আমাদের কর্টেক্স হচ্ছে। তো সেই জিনিস যে যন্ত্র দিয়ে করা হচ্ছে, সেই যন্ত্র দিয়ে যদি আমি স্কিনের কোনো স্কার ঠিক করি, সেটাতে কি সাইড এফেক্ট হতে পারে? যদি ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকতো তাহলে কি ব্রেন ক্যান্সারের ট্রিটমেন্টে ব্যবহার হতো? তো সবার আগে এই মিথটাকে মানে আমাদের সেইটা বাদ দেওয়া দরকার, এবং আমাদের বোঝা দরকার যে আজকে লেজার ট্রিটমেন্ট আজকে অ্যাভেলেবেল ট্রিটমেন্টের মধ্যে সবচেয়ে সেফ এবং সবচেয়ে অ্যাকুরেট ট্রিটমেন্টগুলোর মধ্যে একটা। আরেকটা কি বিষয় বলতো, মানে যেহেতু আমাদের এইগুলো পরীক্ষা নিরীক্ষার ভিতর দিয়ে যায়, অর্থাৎ সবসময় এক্সামিন হচ্ছে, তা না হলে আজকের এই লেজার এই থেরাপিটা হয়তো আসতোই না। তো এত আপনার যখন পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে, তারপর জানবেন তার যতটা ভালো দিক বের করা যায়, যতটা ভালো দিক আপনি আরো দেখাতে পারবেন, তত কিন্তু এর প্রচলনটাও বাড়বে। এটাও একটা বিষয়। এবং পাশাপাশি এটাও বলছে ডক্টর প্লাস, কিন্তু দেখুন আমরা নেগেটিভ বা এর যে খারাপ দিকটা সেটা নিয়ে শুরু করেছিলাম আলোচনা। তার কারণ হচ্ছে এটা মানুষের মেদ বা এটা মানুষের ধ্যান ধারণা, যেখান থেকে মানুষ পিছিয়ে যাচ্ছেন এবং অন্য যে থেরাপিটাতে যাচ্ছেন বা অন্য লেজার ছাড়া আর যে ট্রিটমেন্ট করাচ্ছেন সেটাও কিন্তু যথেষ্ট ব্যয়বহুল হচ্ছে। এবং আর একটা বিষয় হচ্ছে তারও কিন্তু লং টার্ম বেসিসে বা আমার ভালো থাকাটা খুব একটা দেখতে পাচ্ছি না, এক কথায় বলতে গেলে এটাই। তো এই জায়গায় একটা বিষয় আমার প্রশ্ন বা জিজ্ঞাসা থাকবে, যেহেতু বলা হয় স্কিনের ক্ষেত্রে যে কোনো কিছু ডিজিজ হোক, যে কোনো একটা স্কার্স হোক, যে কোনো কিছুই নাকি খুব সহজে সারে না, স্যার কি বলবেন? এই যে স্কিনের অনেক রোগ সহজে সারে না, সবার আগে সারা একটা রোগ বলতে আমরা কি বোঝাই? যদি আপনি বলেন যে আপনার পেট খারাপ, তো কিছু ওষুধে সেরে যায়। আপনার বছরে কতবার পেট খারাপ হয়, বছরে কতবার জ্বর হয়, এবং এই একটা এপিসোড হয়তো সারে। কিন্তু তারপরে আপনি যদি ভুলভাল খাবার খেতে থাকেন, যে জায়গা থেকে আপনার পেট খারাপ হয়েছে সে একই অভ্যাস করতে থাকেন, তাহলে আপনার আবার পেট খারাপ হবে। স্কিনের ক্ষেত্রেও ব্যাপারটা সেরকম। প্রত্যেকটা রোগের দুটো অংশ থাকে, একটা হচ্ছে একটা অ্যাকিউট ফ্লেয়ার আমরা বলি, যেটা হচ্ছে একটা বাড়াবাড়ির ফেজ, এবং তারপরে একটা বেসিক মেনটেন করতে হয়। কারণ বেশিরভাগ স্কিনের রোগ আমাদের যেটা বুঝতে হবে, একটা হয়তো তার অ্যাকিউট ফেজ থাকে, কিন্তু ব্যাকগ্রাউন্ডে আপনার স্কিনের একটা জেনেটিক স্ট্রাকচার যেরকম, তার উপরে ভিত্তি করে এই রোগগুলো আসে। যেরকম খুব সোজা একটা এক্সাম্পল এর আগেও আমি দিয়েছি, পিম্পলস, ড্যান্ড্রাফ, এই ধরনের সমস্যাগুলো। এই ধরনের সমস্যাগুলো হয় আমাদের স্কিনের একটা ইররেগুলার প্রলিফারেশন এবং আমাদের গ্ল্যান্ডের ব্লকেজের যে টেন্ডেন্সি বা গ্ল্যান্ডের বেশি সিক্রেশনের টেন্ডেন্সি, সেই জায়গাগুলো থেকে। ফলে সেই জিনিসটা আপনার স্কিনে যদি থাকে, সেটা আপনার স্কিনের ইনহ্যারেন্ট টেন্ডেন্সি। তো আজকে আপনি যদি বেসিক মিনিমাম মেনটেন না করেন, মেকআপটা একটু কম না করেন, রেগুলারলি একটা ক্লিনজিং এবং নন কমোডোজেনিক একটা ময়েশ্চারাইজার সানস্ক্রিনের মধ্যে নিজেকে না রাখেন, তাহলে আপনি যাই চিকিৎসা করুন না কেন, সেই চিকিৎসা শেষ হবে তার 6-8 মাসের মধ্যে আপনার এই সমস্যা ফিরবেই। এবং আজকে আরেকটা বিশাল বড় মিথ স্কিনের ব্যাপারে, সেটা হচ্ছে মেডিকেটেড জিনিস। মেডিকেটেড জিনিস মানে সবাই মনে করেন তার মধ্যে কিছু একটা মেডিসিন দেওয়া রয়েছে, সেটা কি আমার বেশি দিন ব্যবহার করা ঠিক হবে? সেই সানস্ক্রিন, ময়েশ্চারাইজার, আমি আপনাকে এই মুহূর্তে বলছি, আপনার কোনো ডার্মাটোলজি যদি কোনো প্রেসক্রাইব করে থাকেন কোনো সানস্ক্রিন বা ময়েশ্চারাইজার, এবং আপনি দোকান থেকে যেটা রেগুলার ইউজ করেন, দুটো খুলে তার পেছনের ইনগ্রেডিয়েন্ট পাশাপাশি ফেলে দেখুন,
এবং দেখে আপনি নিজে দেখুন কোনটাতে বেশি জিনিস দেওয়া আছে। এবং আজকে আমরা বলি যে মেডিকেটেড যেগুলোকে আপনারা বলেন সেগুলো অ্যাকচুয়ালি সবচেয়ে কম মেডিকেটেড জিনিস, তার মধ্যে সবচেয়ে কম জিনিস দেওয়া থাকে। কারণ যখনই আমরা একজন ডার্মাটোলজিস্ট প্রেসক্রাইব করছি, উই বিলিভ ইন গিভিং জাস্ট অ্যাজ মাচ ইট ইজ নিডেড। একদম, তো তাই জন্যই প্রত্যেকটা জিনিসে সবচেয়ে মানে আমরা আমাদের ফর্মুলেশন গুলো যেগুলো আমরা লিখি, প্রত্যেকটা ফর্মুলেশন ইভেন ময়েশ্চারাইজার, সানস্ক্রিন, ফেস ওয়াশ অব্দি খুব সিম্পল ফর্ম, কম ইনগ্রেডিয়েন্ট, ঠিক যেটুকু স্কিনের জন্য সবচেয়ে সেফ সেটা দিয়ে বানানো। একদম। এবং স্যার সত্যি কথা বলতে এটা আমি দর্শক বন্ধুদের দোষ দেব না, তার কারণ হচ্ছে আমরা তো একটু বিজ্ঞাপনের যুগে থাকি, আর একটু সোশ্যাল মিডিয়ায় যেহেতু প্রত্যেকেই ভীষণভাবে অ্যাক্টিভ, তো তার দরুন আর কি যখন যেটা সামনে আসে বা যখন যেটা দেখি তার প্রতি আমাদের একটা ইমাজিনারি একটা ওয়ার্ল্ড এসে, অর্থাৎ সেই যে জগৎটায় পৌঁছে যাওয়া, এবং সেই জগতে তখন মনে হয় তিনি এত সুন্দর সৌন্দর্যের প্রতীক, তিনি এত সুন্দর দেখতে লাগছেন, তো এটা যদি আমিও ব্যবহার করি আমাকেও বোধ হয় অমুকের মতো দেখতে লাগবে। কিন্তু একটা জিনিস দেখুন, মানে নাক, মুখ, চোখ, একটা শেপ প্রপার, এগুলো তো কারোর মতন হয় না, তাই না? গায়ের রং সেটাও কারোর মতো হয় না, কিন্তু একটা প্রপার ফেস, প্রপার একটা ট্রিমিং ব্যাপার, যেটা হয়তো মেকআপে আপনাকে কন্ট্রোল করতে হচ্ছে, সেটা আপনার যদি এই ধরনের বিভিন্ন কিছু ট্রিটমেন্ট থেরাপির কথা আপনি জানেন, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে মেকআপে আর আপনার সেটাকে ঢাকতে হচ্ছে না, সেটা কিন্তু আমরা ইন জেনারেল মানে খুব স্বাভাবিকভাবে আমরা দেখতে পাচ্ছি, এবং সেটা যথেষ্ট গ্ল্যামারাস। মেকআপে তো সাডেন আওয়ার্স, কিছু ঘন্টার সময়, যত ভালো মেকআপ হোক, একটা সময় গিয়ে কিন্তু আপনার মনে হবে যে এটা কেমন একটা, এতে তো আর কোনো ফ্ললেস দেখতে পাচ্ছি না, কিন্তু সেখানে একটা নর্মাল ন্যাচারাল স্কিনের গ্ল্যামার সবসময় কিন্তু আর 5টা মেকআপ করা গ্ল্যামারের থেকে আলাদা হতেই হবে। আর সবচেয়ে বড় কথা আপনি যেটা বললেন, এই যে বিজ্ঞাপনগুলো হয়, এই বিজ্ঞাপনে যে অ্যাক্টর এবং অ্যাক্ট্রেসরা করেন, সেটা টিভির অ্যাক্টর অ্যাক্ট্রেস হোক, সিনেমার অ্যাক্টর অ্যাক্ট্রেসরা হোক, মানে অভিনেতা অভিনেত্রীরা, তারা বেশিরভাগ ক্ষেত্রে তাদের স্কিন রুটিনটা পুরোপুরি ডার্মাটোলজিস্ট গাইডেড, ডার্মাটোলজিস্ট মেনটেন্ড, এবং তারাই সবচেয়ে বেশি ডার্মাটোলজি ক্লিনিক ভিজিট করেন। এবং তাদের কেউ তাদের মানে বলা একটা প্রোডাক্টও সম্ভবত ইউজ করেন না। কারণ আমার যে কজন আছেন যারা একটু টিভি অ্যাক্ট্রেস বা সেই লাইন থেকে আছেন, বিনোদনের লাইন বা টেলিভিশনের লাইন, তারা কিন্তু প্রত্যেকেই একজন আমার যে প্রেসক্রিপশন আছে সেই প্রেসক্রিপশন ছাড়া, এবং আমার আগে আসার আগেও যে ডার্মাটোলজিস্টের আন্ডারে তারা ছিলেন তাদের প্রেসক্রিপশন ছাড়া প্রায় কোনো কিছু ইউজ করেননি। এবং তারাও অনেক ক্ষেত্রে ঠেকে শিখেছেন, তারাও তো শুরু থেকে অ্যাক্টর অ্যাক্ট্রেস হননি, তারাও কোনো সময় টিনেজার ছিলেন, সেই সময় তারা ব্যবহার করে বুঝেছেন যে আবার গন্ডগোল হয়েছে, এবং তারপর থেকে তারা একদম সেই জিনিসটাই কিন্তু ফলো করেন। এই প্রফেশনটাতে থাকতে গেলে না সব সময় আপনাকে ওয়েল মেনটেন হতেই হবে, আদারওয়াইজ ওই যে স্যার একটা কথা বলেন তো ভীষণ গুরুত্বপূর্ণ বলে মনে হলো, সেটা হচ্ছে যে দীর্ঘদিন ধরে স্কিনের উপরে, হেয়ারের উপরে একটা প্রভাব পড়ছে। অর্থাৎ কি প্রভাব পড়ছে, সেটা কিন্তু আপনার ন্যাচারালটাকে আনন্যাচারাল করে দেওয়া, বা আপনার ন্যাচারালটাকে আপনি যেরকম চাইছেন আপনার মনের মতো করে নেওয়া। তো এই যে চেঞ্জেসগুলো, সেটা একটা সময় অবধি কিন্তু নিতে পারবে, আপনার সেটা হেয়ারের দিক থেকে হোক, একটা স্কিনের দিক থেকে হোক, কিন্তু একটা সময় পর কিন্তু সে রিয়াক্ট করা শুরু করবে যে আমি আর পারছি না, আমার উপরে এত চাপিও না। মানে আমাদের একটু কাজের প্রেশার হলে আমরা বলি না কথাটা, আমার আর ভালো লাগছে না, তো স্কিনও কথা বলে। তো স্কিন যাতে কথা বলে ফ্ললেসলি, তাই কিন্তু আজকে আমাদের বিষয়টা লেজার থেরাপিতে রাখা হয়েছে। এবং যেটা দিয়ে স্যার শুরু করেছেন, অ্যান্টি এজিং এর একটা বিষয় তো রয়েছেই, সেটা নিয়ে আসি, এবং তারপর পিগমেন্টেশন পার্ট টু পার্ট। তো অ্যান্টি এজিং এ লেজারের ভূমিকা এখন যে বর্তমানে চিকিৎসা আমাদের শুরু হয়েছে, তাতে মানে আমরা খুব কম ভাবে, মানে কম খরচে এবং খুব কম সময়ের মধ্যে আমরা খুব সুন্দর রেজাল্টস পাচ্ছি, স্পেশালি যখন আর্লি এজে অ্যান্টি এজিং এর কিছু ফিচার্স আছে, যেরকম যাদের একটু স্ট্রেসফুল লাইফস্টাইল বা স্ট্রেসফুল জব, তাদের অনেকের ক্ষেত্রেই আমরা ইভেন 28-29 বছর বয়স থেকে এজিং এর সাইন্স আমরা দেখতে পাই, এবং প্রায় সবার ক্ষেত্রেই 30 থেকে 40-এর মধ্যে কোনো একটা সময়, ডিপেন্ডিং অন আপনি কতটা ভালো ডায়েটে আছেন, এক্সারসাইজে আছেন, খাওয়া দাওয়া কিরকম কি করছেন, তার উপরে এজিং এর ফিচার্স গুলো আসা শুরু হয়। প্রথম ফিচার আমাদের মনে করা হয় সেটা হচ্ছে যে পিগমেন্টারি চেঞ্জেস, এবং দেখবেন ম্যাক্সিমাম যে পিগমেন্টের ইস্যু, সেটা ইউজুয়ালি মানুষের ওই 28, 27, 28 এই বয়স থেকে শুরু হয়। যেরকম মেছে তার সমস্যা, বিভিন্ন রকম ছোট ছোট মোল তৈরি হওয়া,
মুখে বিভিন্ন রকম ছোপ পিগমেন্টেশনস তৈরি হওয়া, এবং এগুলো একদম আর্লিয়েস্ট সাইন্স অফ স্কিন এজিং। তারপরে যে জিনিসগুলো তৈরি হয় সেটা হচ্ছে স্কিনের ভাঁজগুলো, মানে স্কিনটা নর্মালি কম বয়সে একদম চকচকে স্মুথ কেন থাকে, তার স্কিনের ভাঁজগুলো অনেক কম থাকে। স্কিনের যে ন্যাচারাল মাসেল, মানে স্কিনের যে নর্মাল যে থিকনেসটা থাকে সেটা ধীরে ধীরে আমাদের কমে আসে বয়সের সাথে সাথে। ফলে যে মাসেলের যে নর্মাল পুলগুলো ছিল, যেগুলো এতদিন অবধি স্কিন রেজিস্ট করতে পারতো, সেই পুলগুলো অতটা রেজিস্ট করতে পারে না, তাই জন্য স্কিনের মধ্যে ছোট ছোট ভাঁজ তৈরি হয় বিভিন্ন জায়গাতে। এবং এই দুটো জায়গাতেই স্পেশালি আন্ডার 40 যারা আছেন তাদের ক্ষেত্রে লেজার আমার সবচেয়ে স্ট্রং সাজেশনসগুলোর মধ্যে একটা হয়, যেরকম কি লেজার ডিপিগমেন্টেশন, লেজার টোনিং, এবং লেজার দিয়ে কিছু কিছু অন্যান্য থেরাপিস করা সম্ভব হয়, যেরকম কার্বন ফেসিয়ালস, গোল্ড ফেসিয়ালস, এগুলো। তো এই জিনিসগুলো বেসিক্যালি ভ্যারিয়েশন অফ দ্য লেজার টোনিং অনলি, এবং সেটার কিছু কিছু ক্ষেত্রে আরো কিছু অ্যাডিশনাল এফেক্টস থাকে, এবং যেগুলো আপনারা হয়তো দেখে থাকবেন। তো এই জিনিসগুলোর মধ্যে দিয়ে আমরা বোথ যা টেক্সচারাল ইস্যু অ্যান্ড আর্লি পিগমেন্টারি ইস্যু অনেকাংশেই কারেক্ট করতে পারি। এবং অনেক ক্ষেত্রেই আমরা যেটা বলি যে যাদের ক্ষেত্রে ইভেন আমরা বোটক্স বা স্কিন বুস্টার্স, ফিলার্সও করছি, তাদেরও ক্ষেত্রে ফার্দার মেনটেনেন্স অ্যান্ড স্মুদেনিং এর জন্য এগেন আমাদের লেজার টোনিং এবং লেজার ডিপিগমেন্টেশনস ইউজ করা হয়। আমার এই জায়গাটা একটা প্রশ্ন এলো, সেটা হচ্ছে যে লেজার করার পর আফটার থেরাপি তাকে কি আপনি যে যে বিষয়গুলো ইউজ করতে দিচ্ছেন, অর্থাৎ আবারও আমি ওই মেডিকেটেড কিছু আলোচনা করি, তো সেক্ষেত্রে ফেস ক্লিনার বলুন, টোনিং বলুন, ময়শ্চারাইজিং বলুন, এগুলো ইউজ করা উচিত? সেগুলো আমি মনে করি প্রত্যেকটা মানুষেরই ইউজ করা উচিত। সেটা তিনি লেজার করা না করা, সেটা লেজার করা না করা, লেজার করার পরে অবশ্যই স্কিন কেয়ারটা একটুখানি বেটার রাখতে হবে, কারণ আমরা একটা থেরাপি করছি। তো সানস্ক্রিনটা একটু ভালো কোয়ালিটির ভালোভাবে ইউজ করা, ময়শ্চারাইজারটা একটু ভালো কোয়ালিটির ভালোভাবে ইউজ করা, কারণ স্পেশালি অ্যাকনি স্কার বা পিম্পলসের যে স্কার্স হয়, যেটা নিয়ে আমরা হয়তো একটু পরে আলোচনা করবো, সেটার জন্য লেজার খুব এফেক্টিভ থেরাপি। কিন্তু সেটা যেহেতু ফ্র্যাকশনাল বা সেমি অ্যাবলেটিভ কাইন্ড অফ লেজার্স, তো সেটার জন্য আমাদের হিলিং হতে একটুখানি সময় লাগে। তো সেই সময়টায় প্রপার ময়শ্চারাইজার, সানস্ক্রিন বারবার ইউজ করাটা সেটা খুব ইম্পর্টেন্ট, যাতে আমাদের সেইটার জন্য কোনো পিগমেন্টেশন না ফর্ম হয়। মানে ওই এক কথায় বলতে গেলে যত্ন, যেটুকু যে জিনিসের উপরই আপনি যত্ন নেবেন সেই জিনিসটা আপনার প্রতি যত্নের একটা সুন্দর জায়গা দেখবে। আর যদি যত্ন না নেন তাহলে তো একদিন না একদিন আপনাকে বুঝতেই হবে যে হ্যাঁ, এখন আমার মানে কপাল চাপে তো লাভ নেই, ফাইন লাইন হয়ে গেছে, ফ্রেকলস এসে গেছে, পিম্পলসের দাগটা থেকে গেছে, অনেক বছর আগে পিম্পলস হতো স্যার, এখন তো হয় না, কিন্তু দাগগুলো রেখে দিয়ে গেছে যে ওই বয়সকালে আপনার পিম্পলস হওয়া। আবার অনেকেই রয়েছে সারা বছরই দেখেছি পিম্পলসের সমস্যা থাকে, কারোর ক্ষেত্রে, বিশেষ করে ফিমেলদের ক্ষেত্রে তো পার্টিকুলার একটা সময় অনেকের দেখা যায় যেসব পিরিয়ডিক্যাল একটা চেঞ্জেস আসছে, সেই সময় দেখা যায় অনেকের পিম্পলসের সমস্যা হয়। তো দেখুন, একটা তো হরমোনালি বিষয় থাকেই, পাশাপাশি ভিতরকার ব্যাপার অন্তর্নিহিত, সেটা যদি ভালো না থাকে তাহলে অবশ্যই আপনার শারীরিক যে বহির অংশে প্রভাব ফেলাটা খুব স্বাভাবিক। সেই জায়গাটা থেকে স্যারও সবসময় সাজেস্ট করেন যে ইন্টারনালি তো আপনাকে ভালো থাকতেই হবে, হেলদি থাকতেই হবে, পাশাপাশি আমরা এগুলো এক্সটার্নালি কিন্তু এগুলো করতে পারি ব্যবহার। এবং যে মিথগুলো ছিল সেগুলো তো আশা করছি আপনাদের সামনে ক্লিয়ার করতে পারছি বলে। যাই হোক, সেটা আপনারা মন্তব্য করবেন, মানে কমেন্টসে জানাবেন যে কতটা আমরা ক্লিয়ার করতে পারলাম, কতটা স্যারের কথায় আপনাদের ভালো লাগলো। সেগুলো আপনারা অবশ্যই ফেসবুক এবং ইউটিউবে কমেন্টস করতে পারবেন। সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করে রাখবেন। ফেসবুক পেজ মানে কিন্তু ফলো করে রাখা। আর স্যার, এই প্রসঙ্গে একটা বিষয় বলি, যেহেতু মানুষ ফেসবুক থেকে, ইউটিউব থেকেও জানতে পারেন আমাদের অনুষ্ঠান যেহেতু দেখা যায়, তো সুতরাং আপনাকে কবে কবে ডক্টর প্লাসে পাওয়া যায় বা বাই অ্যাপয়েন্টমেন্ট কিভাবে আসতে পারেন মানুষ? প্রতি বুধবার এবং কিছু কিছু শুক্রবার, পুরোটাই বাই অ্যাপয়েন্টমেন্ট। প্রতি বুধবার দিন দুপুর বেলাতে এবং শুক্রবার দিন বিকেল বেলাতে ওই 4টের কাছাকাছি যে শুক্রবার আমি বসি সেই দিন আমাকে পাওয়া যাবে। তো কিন্তু ওয়াক ইন অনেক ক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট পেতে মুশকিল হতে পারে। ডিরেক্টলি আপনি যদি চলে আসেন, তো সবসময় আমরা ডক্টর প্লাসে সাজেস্ট করি আমাদের এখানে যে নাম্বার আছে সেখানে যোগাযোগ করে, কন্ট্যাক্ট করে, আগে থেকে বুক করে আসা। সেটা অনেক ক্ষেত্রেই আমি বলবো ভালো, তার কারণ হচ্ছে যেহেতু একটা স্কেডিউল থাকে আর তারপর স্লট টাইম, আমরা কিন্তু প্রত্যেকেই টাইমে বাধা। দেখুন, আপনিও হয়তো ওই কথাটা বলবেন যে স্যার অমুক সময় পেলে আপনাকে ভালো হতো, সেই দেখুন বাই অ্যাপয়েন্টমেন্ট কিন্তু আপনি চুজ করছেন স্লটটা। তো এক্ষেত্রে কি হয়, আপনাকে বেশিক্ষণ অপেক্ষাও করতে হয় না, কারণ প্রত্যেকেই বিজি স্কেডিউলের ভিতরে থাকেন, আমরা বুঝি সেটা, আমরাও কোনো না কোনো প্রফেশনেই রয়েছি।
তো স্বাভাবিকভাবে আপনার প্রফেশনকে সম্মান জানিয়েই বলি, একটু যদি একটা অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যায় যে আমি অমুক ডক্টর শ্রয়ন পাল, ডার্মাটোলজিস্ট, ওনার অ্যাপয়েন্টমেন্ট চাইছি, সেক্ষেত্রে একটু টেলিফোন নাম্বারে যদি ফোন করে অ্যাপয়েন্টমেন্টটা ফিক্স করে নেন, আমার মনে হয় আপনার জন্য সুবিধা হবে এবং যিনি ডিল করছেন, যিনি কন্ডাক্ট পারছেন, তার জন্য সুবিধা হবে স্যারের কাছে অ্যাপ্রুভ করাতে যে স্যার আপনার পেশেন্ট রয়েছে এ কটা থেকে এ কটার ভিতরে স্লট বুকিং রয়েছে। তো যেটা বিষয় সেটা হচ্ছে ডক্টর প্লাস আপনারা বহু জায়গায় বাইরেও পান, তবে এই মুহূর্তে নয়, সেটা হলে আমরা অবশ্যই জানিয়ে দিয়ে থাকি আপনাদেরকে। আর আরেকটা কথা বলে রাখবো, বাই অ্যাপয়েন্টমেন্ট আপনারা অবশ্যই আসবেন। আর যারা ট্রিটমেন্ট নিয়েছেন বা আফটার ট্রিটমেন্ট কেমন আছেন, এই কথাগুলোও আমাদের জানাবেন, সেক্ষেত্রে আমাদের ভালো লাগে। আরও একটা জায়গা হচ্ছে সেটা শেয়ার করবেন। আমরা কিন্তু কথা প্রসঙ্গে একটা মানুষের সাথে একটা মানুষ গল্প করতে করতে অনেক কিছু শেয়ার করে ফেলি, তো ভালো থাকার কথাটা আমার মনে হয় মানুষ শেয়ার করতে চায় না, মানে এটা আমি অনুভব করেছি। এই নিয়ে আমাদের একদিন স্যার একটা খুব মজার কথা বলতেন যে নো নিউজ ইজ গুড নিউজ। ভালো থাকার কথার জন্য পেশেন্ট আসেন না, পেশেন্ট অনেক সময় যারা যোগাযোগ করেন তারা কেন ডিসস্যাটিসফাইড সেটা নিয়ে। তবে আমার মনে হয় ভালো থাকাটা ইকুয়ালি শেয়ার করাটা ইম্পর্টেন্ট, তার কারণ আপনার যে ভালো থাকার কথাটা জেনে সামনের আরেকজন হয়তো আপনারই সমস্যা নিয়ে যিনি আসতে চান তিনি একটুখানি সাহস পাবেন যে আমার এই জিনিসের চিকিৎসাটা সম্ভব এবং এটা নিরাপদে সম্ভব, এটা এই সময়ের মধ্যে একটা ভালো রেজাল্ট পাওয়া যায়। ডেফিনেটলি আমি আনওয়ান্টেড হেয়ারের কথাই বলি না, এটা দিয়ে দেখুন না কেন আপনারা পার্লারে যান। আর না, আমি ছোট করছি না, বারবার বলে রাখি আমি এটা, যে কারোর মনে হতে পারে পার্লার এগেনস্ট বলছি না, আপনি করান, কিন্তু আপনি করিয়ে দেখেছেন এটা কিন্তু আলটিমেট পার্মানেন্ট রিমুভাল হচ্ছে না, এটা ওনারাও বলে থাকেন, এটার ভিতরে কোনো নেগেটিভিটি নেই। আপনি আজকে থ্রেড করালেন, বক্স করালেন, তারপরেও কিন্তু সেটা একটা সময় পর আবারও ফিরে আসবে। তো এই যদি আনওয়ান্টেড হেয়ার রিমুভ করাতে চান কোনো মানুষ, তো সেক্ষেত্রে লেজার থেরাপির কি গুণাগুণ রয়েছে বা কতটা তারা উপকার পাবেন? সবচেয়ে বড় সুবিধা লেজার, আনওয়ান্টেড হেয়ারের ক্ষেত্রে লেজার করার অনেক মানুষের ক্ষেত্রে গ্রোথটা খুব বেশি এবং তাদের অনেক ফ্রিকোয়েন্টলি আমাদের যে কোনো রকমের ওয়াক্সিং বা শেভিং ধরনের জিনিস করা হয় এবং যে কোনো ওয়াক্সিং বা শেভিং যাই করেন না কেন, শেভিং এর ক্ষেত্রে ব্লেডটা আপনার স্কিনকেও স্ক্রেপ করছে, তো স্কিনে মাইক্রো ইঞ্জুরি হচ্ছে। মাইক্রো ইঞ্জুরি মানে স্কিনের সারফেসে একটা ইঞ্জুরি হচ্ছে এবং যে কোনো মাইক্রো ইঞ্জুরি যদি স্কিনে হয়, যেটা ওয়াক্সিং এর ক্ষেত্রে হিটের জন্য একটা মাইক্রো ইঞ্জুরি হচ্ছে, আপনি দেখবেন লাল হয়ে যায়, গরম লাগে স্কিনটা, তো সেই যে ড্যামেজটা হচ্ছে তার উপরে যদি সান এক্সপোজার হয় আপনার পিগমেন্টেশন হওয়ার চান্স এবং আর্লি সাইন্স অফ স্কিন এজিং অ্যান্ড স্কিন ল্যাক্সিটি হওয়ার চান্স অনেক বেশি হয় সূর্যের রের এফেক্টের কারণে। এবং আজকে লেজার একটা সময় আমি মানছি অনেকই এক্সপেন্সিভ ছিল, আজকের দিনে লেজারের কস্ট অনেকটাই কমে গেছে। এটা খুব ভাইটাল বিষয় নিয়ে আমরা ভাইটাল মানে ইম্পর্টেন্ট ব্যাপার, আজকের দিনে লেজারের কস্ট অনেকটা কমে গেছে এবং আজকের দিনে হয়তো একটা প্রপার আপনি যদি একটু ভালো পার্লার থেকে যেখানে প্রপার হাইজেনিক ভাবে করে আপনার এক একটা ওয়াক্সিং, সেই ওয়াক্সিং এর অলমোস্ট সিমিলার কস্ট বা অনেক ক্ষেত্রে তার থেকে একটু কম কস্টেও আমাদের লেজারের একটা সেশন হয়ে যাচ্ছে। এবং লেজারের ক্ষেত্রে আপনি মোটামুটি যদি 4টে থেকে 6টা সেশন করান, ডিপেন্ডিং অন আপনি বডির কোন পার্টে করাচ্ছেন, বেশিরভাগ ক্ষেত্রে হেয়ার রিডাকশন, লেজারের ক্ষেত্রে আমরা একদম পুরোপুরি ওরকম মানে চামড়ায় কিছু হেয়ার দেখা যাবে না, সেরকম আপনার হেয়ারটাকে রিডিউস করে এমন জায়গাতে করে দেওয়া হবে যেটা নর্মাল মানুষের মতো, বা অনেক ক্ষেত্রে হাত পায়ের ক্ষেত্রে অলমোস্ট অদৃশ্য, যেটা হয়তো খুব ফাইন যে আমাদের ভেলাস হেয়ার থাকে, আমাদের নর্মালি ফেসের যে অংশগুলোতে চুল থাকে না আমরা মনে করি, সেখানেও দেখবেন অ্যাকচুয়ালি ছোট ছোট হেয়ার সারফেসে থাকে, সেই রকম জায়গাতে পৌঁছে দেওয়া যাতে আপনার স্কিনের প্রোটেকশনটাও মেনটেন হয়। এগেন যখনই লেজার করা মানে এটা অনেক বেশি সেফ অন্যান্য ট্রিটমেন্টের থেকে, ফলে ফার্দার স্কিন ড্যামেজের সম্ভাবনাটাও অনেক কমে এবং বেশিরভাগ ক্ষেত্রে এই রেজাল্টটা অনেকটাই লং টার্ম মেনটেন হয়। হয়তো কখনো 2-4 বছর পরে একটা বা দুটো সেশন টপ আপ, স্পেশালি যদি আপনার ব্যাকগ্রাউন্ডের যে ইস্যুটা আছে যেরকম পিসিওএস বা অন্যান্য কোনো হরমোনাল সমস্যা যেটার জন্য আপনার ইস্যুটা প্রথমবারে হয়েছিল সেটা পুরোপুরি হয়তো রিজলভ করেনি, সেই ক্ষেত্রে অনেক সময় একটু একটা বা দুটো টপ আপ সেশন হয়তো করাতে হয় 2-4 বছর পরে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আপনার এই 4টে থেকে 6টা সেশন, কখনো কখনো খুব কিছু কিছু কন্ডিশনের ক্ষেত্রে তার থেকে বেশি লাগলেও লাগতে পারে, কিন্তু সেটা ভীষণই রেয়ার, সে তারপরে আপনার একটা মোটামুটি সিগনিফিকেন্ট রিডাকশন হয়, যেটার জন্য আপনাকে রেগুলার একটা সময়ের পরে পরে আপনি পার্লারে যাচ্ছেন, সেখান থেকে একটা স্কিন ড্যামেজ, অনেকের ক্ষেত্রে আমি দেখেছি বা খুব বাজে রকমের বার্ন হয়েছে ওয়াক্স থেকে, সেই সমস্যাগুলো থেকে কমপ্লিটলি আপনি মুক্তি পাবেন। এবং
লেজারের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে এটাই যে যেহেতু দিস আর প্যারামিটার বেসড, এমন ইকুইপমেন্ট যেখানে আপনি চাইলেও খুব একটা মানে আপনাকে ভুল করার জন্য আলাদা করে চেষ্টা করতে হবে, সেরকম মানে ব্যাপারটা না থাকলে মোটামুটি আপনি যদি, আর সবচেয়ে বড় কথা এই জন্যই ইম্পর্টেন্ট, আজকাল অনেক পার্লারেও লেজার্স এসছে, তো পার্লারের লেজার্সের আই এম নাথিং এগেনস্ট দেম, কিন্তু অনেক ক্ষেত্রে সেই লেজার দেখবেন খুব একটা দামি বা ভালো কোয়ালিটির লেজার্স নয়, যে ক্ষেত্রে তাই জন্যই যখনই একটা যে কোনো মেশিনই যদি একটু লোয়ার কোয়ালিটি হয় তার ভুল হওয়ার সম্ভাবনা বা তার কোনো একটা এরার্স হওয়ার সম্ভাবনা বেশি থাকে, ফলে সাইড এফেক্টস হতে পারে বেশি। অভিজ্ঞ মানুষের একজন ডক্টর আর একজন অভিজ্ঞতা সম্পন্ন কোনো একজন ব্যক্তি পার্থক্য তো ডেফিনেটলি রয়েছে। সেটাই মানে লেজার্সের ক্ষেত্রে স্কিন নিয়ে পড়াশোনা করেননি তিনি, কিন্তু তার গভীরে যাননি, তিনি তার এক্সপিরিয়েন্স থেকে ওটার ইউজ জেনেছেন, ব্যবহার জেনেছেন, তিনি সেভাবে করে হয়তো অ্যাপ্লাই করছেন, কিন্তু একজন ডক্টরের সাথে তো কোনোভাবেই কম্পেয়ার হয় না। আর যখন একটা সেই রকম একটা শার্প হাতে শার্প ব্রেইনে একজন ডক্টর কাজ করছেন, তার রেজাল্ট অনেক অনেক অংশে বেশি। তার থেকেও একটা খুব সিম্পল উপায়, বেশিরভাগ ক্ষেত্রে যারা পার্লারে করেন তারাও শেখেন কিভাবে কোম্পানি থেকে যারা এসে ডেমো দিচ্ছে তারাও ডাক্তার নয়, এবং তাদের কাছে একটা চার্ট থাকে, যে চার্টের মধ্যে লেখা থাকে ফেসের জন্য এত পাওয়ার এতগুলো পাস দিতে হবে, এবং বেশিরভাগ ক্ষেত্রে সেই চার্টটা তৈরি হয় কিন্তু ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডে, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডে তৈরি হয় না। তাহলে ইন্ডিয়ান স্কিন তাদের থেকে অনেক বেশি পিগমেন্টেড, ইন্ডিয়ান স্কিন তার থেকে থিক, ইন্ডিয়ান স্কিন তার থেকে অনেক অন্যরকম, এবং সেই জিনিসগুলো বোঝার জন্য, এবং তার সঙ্গে স্কিনে অন্যান্য ইস্যু আছে কিনা আরেকটা ব্যাপার, আপনি যে জায়গায় স্কিনে করছেন সেখানকার স্কিন আদৌ লেজার নিতে পারবে কিনা। অনেক ক্ষেত্রে পেশেন্ট আমার কাছে লেজার করাতে আসেন, আমি বলি না এখন লেজার করাবেন না, আগে আমি এই ওষুধটা দিচ্ছি, 3 মাস এই ট্রিটমেন্টটা চলুক, তারপরে আমরা লেজার শুরু করব। একদম, মানে আমরা আজকে লেজার থেরাপি নিয়ে আলোচনা করতে করতে কখন সময় হাতের থেকে ফুরিয়ে গেল বুঝলাম না। আরেকটা পর্ব তো অবশ্যই অপেক্ষায় থাকলাম, নিশ্চয়ই লেজার থেরাপি তো আলোচনা থাকবে অনেক বিষয়, অনেক কিছু জানবার রয়েছে আমাদের। অনেক ধন্যবাদ জানাবো স্যার আপনাকে। ধন্যবাদ আপনাদেরকেও, নমস্কার।